নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের অর্ধেকের বেশি জনতার দাবি মানে সবসময় আমায় লিখে থাকেন যে শেখ হাসিনা আমাদের আপা কবে ফিরবেন। আবার ফেরার সঠিক সময় আমি বলতে পারবো না, তবে 6-7 এই দুদিন লন্ডনে একটা বৈঠক আছে। এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। খলিলুর রহমানকে খুব একটা বিশ্বাস করেন না আমাদের তারেক রহমান, কারণ খলিলুর রহমান একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে যে এই যে ইউনূস যে এটা চুক্তিটা করেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তি নাকি এনসিপি এবং জামাত জানতো। এই যে 2 নম্বরই করে তার ঘরের কথা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, সেটা এখন কেউ ভালোভাবে নিচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই ঘটনা। তো যাই হোক, তাই জন্য তার পেছনে হুমায়ুন বলে একজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে হুমায়ুন, এই হুমায়ুন তো হচ্ছে তার সঙ্গে লেজুর হয়ে যাচ্ছেন। এখন এই যে সাইড লাইন বৈঠক যেটা হবে বলে ডেকে পাঠিয়েছেন জয়শঙ্কর, যে আপনাদের দেশে এখন বলে পাঠানো হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর জয়শঙ্করজি না ডাকলে জয়শঙ্করজির সঙ্গে দেখা হয় না। জয়শঙ্করজি যখন খলিলুর দেশে এসেছিলেন তখন জয়শঙ্কর নানান কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য জয়শঙ্কর দেখা করতে পারেননি। এবারে তাই লন্ডনে বৈঠক যখন হচ্ছে তখন জয়শঙ্করজি বলেছেন আপনি আসুন, এসে আপনার সঙ্গে আমি 10 মিনিট কথা বলবো, সাইড লাইনে কথা বলে আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত আলাপের প্রয়োজন রয়েছে। তা এই যে হুমায়ুন সঙ্গে যাচ্ছে, এই হুমায়ুন তিনি সেই বৈঠকে থাকবেন কিনা সে ব্যাপারে কিন্তু খুব অনিশ্চয়তা আছে। এবং জয়শঙ্করজি হয়তো অ্যালাও নাও করতে পারে। জয়শঙ্করজি বলতে পারেন যে আমি ডেকেছি ডক্টর খলিলুর রহমানকে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না। এবার 6-7 তারিখের এই যে সম্ভবত 7 তারিখেই এই যে বৈঠকটা হবে, সেই বৈঠকের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে এই যে আইসিটিতে যে মামলা হয়েছিল, দুখানা না, পরপর অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, এক হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং 2 তার দলকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে 10টা শর্তের মধ্যে প্রধান দুটো শর্ত, এটা আমি আগেও বলেছিলাম। 3 নম্বর শর্ত নিয়ে গিয়ে আলোচনা করেছিলেন, তাতে কিন্তু ভারত সন্তুষ্ট হয়নি। ভারত বলে দিয়েছিল প্রথম দুটো শর্ত নিয়ে কথা না বললে তৃতীয় চতুর্থ পঞ্চম সেই কোনো শর্ত নিয়েই আমরা আলোচনা সন্তুষ্ট হব না। ফলে প্রথম দুটো আলোচনা নিয়ে আরো ব্যাপারে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে আসবেন। সেইটা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাই এখন খলিলুর রহমানকে গিয়ে বলতে হবে। সরি, তবে যেটুকু খবর পেয়েছি, সরকারের আভ্যন্তরীণ যে বৈঠক যেগুলো হয়েছে, সেখানে নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সিদ্ধান্তের ওপরেই ওই যে নতুন যিনি এখন আমরা আইসিডি নতুন যে মামলা যিনি করছেন, নামটা ভুলে কিনা, ওখানে লেখা রয়েছে, এখন বার করতে হবে। তিনি এখন বলেছেন যে মামলায় অনেক অসঙ্গতি রয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ তো পেয়ে যাবে, স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে সরকারকে, আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। আর তৃতীয় একটি বিষয়ে হেল্প চাওয়া হয়েছে ভারতবর্ষের। তার আগে বলে নি, তৃতীয় বিষয় হেল্প চাওয়ার থেকে তার আগে বলে নি, পল কাপুর আপনার দেশে আছেন। এই পল কাপুর তো
অনেক কথাবার্তা বলেছেন, অনেক মিটিং মিটিং করেছেন, জামাতের সঙ্গে মিটিং করেছেন, বিএনপির সঙ্গে মিটিং করেছেন, অনেক নেতাবেতার সঙ্গে মিটিং করেছেন। যখন এনসিপির কথা আসে তখন উনি পরিষ্কার বলে দেন যে এনসিপির সঙ্গে কোনো বৈঠক আমি করব না। কেন করবেন না? তিনি করবেন না এই কারণে তার কাছে এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এনসিপি যদি সন্ত্রাসবাদী সংগঠন হয়, এনসিপির নেতাকে, এনসিপি পৃষ্ঠপোষককে ইউনূস, তাহলে ইউনূসও বকলমে একজন সন্ত্রাসবাদী, সেটা ইউএস পরিষ্কার বলে দিল। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনি 1 বছরের জন্য আপনি ভিআইপি দিয়ে রাখুন, আর মানে ওই এসএফ মোড়ে আপনি যাতায়াত করুন। 1 বছর তো আপনার কাটবেই। 1 বছর আগে কি হয় দেখুন, আর 1 বছর বাদে আপনার যখন কোনো এসএফ থাকবে না, তখন আপনার কি দশা হবে সেটা ভাবুন। প্রতিদিন একটা করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছে না, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আর 1 বছর বাদে কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। এবার যেটা চতুর্থ যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা হেল্প চাওয়া হয়েছে। হেল্প কি? এই যে সংকট যেটা স্থির হয়েছে, মানে সামনে এসছে, যে একেবারে কানপট্টিতে রিভলভার রেখে একেবারে ট্রাম্প যে চুক্তিটা করেছেন, সেই চুক্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়। যদিও এক্সিট ক্লজ রয়েছে, সরি, এক্সিট ক্লজ অনুযায়ী আপনারা যদি এখন বলেন যে আমরা এক্সিট ক্লজ অনুযায়ী আমরা বের হব, ট্রাম্পের মতো যে মানুষ, যিনি স্বপ্নে যুদ্ধ দেখে তিনি হঠাৎ করে লাফিয়ে তিনি ইরান দখল করতে যান, এখন পেঁচে পড়ে গেছেন, এখন রোজ মানে বয়ান বদলাচ্ছেন। তো যাই হোক, একটা নেভার এন্ডিং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আমি রাত্রিবেলা বলবো কিরকম তার অবস্থা, এখন লেজে গোবরে করা অবস্থা। তো যাই হোক, এখন সেইখানে যদি আপনারা বলেন যে আমি ওই ক্লজ অনুযায়ী আমি বেরিয়ে যাব, এক্সিট ক্লজ অনুযায়ী, তাহলে ওই ট্রাম্প বাবু কিন্তু আপনার ঘাড়ে এসে বসবে, এবং ওই বলা তো যায় না, ওই মাদুরোর মতো হয়তো তারেক রহমানকে হয়তো ঘাড়ে টিপে হয়তো তুলে নিয়েও যেতে পারে। কোনো বিশ্বাস নেই, কারণ উনি পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই, এটা উনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ফলে খুব যদি বাড়াবাড়ি করতে না করে, এখন যদি ভারতবর্ষের কাছে, আমি বরাবরই বলেছি যে এইখান থেকে একমাত্র বাঁচাতে পারে ভারতবর্ষ, এবং একমাত্র ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এখনো পর্যন্ত কারোর বিরুদ্ধে, কারোর পক্ষে কোনো রায় দেয়নি। ভারতবর্ষ বরাবরই বলেছে যে আমরা শান্তির পক্ষে, আমরা আলোচনার পক্ষে। সেটা ইউএসকেও বলেছে, সেটা ইসরায়েলকে বলেছে, সেটা রাশিয়াকে বলেছে, সেটা ইরানকে বলেছে, সেটা সবাইকে বলে বেড়ায় যে আমরা শান্তির দেশ, বুদ্ধের দেশ, আমরা আলোচনায় বিশ্বাসী, আমরা শান্তির পক্ষে। তো যথারীতি আমাদের ওপরেতে কারোর আক্রমণটা সরাসরি এসে পড়বে না। যদিও আক্রমণ মানে আজ দোরগোড়ায় আমরা পাচ্ছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় কি করে সেটাও ভারতবর্ষ চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনাদের কি হবে? সুতরাং ভারতবর্ষের সঙ্গে ভালো যোগাযোগ রাখুন, রাখলে পরে যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর শেখ হাসিনাকে দেশে ফেরার সর্বাত্মক ব্যবস্থা আপনারা করে দিন। ডেট বলে দিতে হবে যে এই ডেটের মধ্যে শেখ হাসিনাকে আমরা দেশে ফেরানোর ব্যবস্থা করছি, তার প্রতিটি সুরক্ষার ব্যবস্থা করে। যদিও ভারত সুরক্ষা দেবে, ভারতের সুরক্ষা ওদের ওপরে বিশ্বাস করবে না, ভারত নিজস্ব সুরক্ষা দেবে। তো যাই হোক, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে পরে এই দ্বিতীয় যেটা আছে, এই ইউএস এর ব্যাপারটা থেকে আপনাদের হয়তো উদ্ধার করলেও ভারত উদ্ধার করতে পারে। একটি ভয়ঙ্কর তথ্য এবং খবর যেটা আমাদের সবারই জানা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ যে চুক্তির কথা বাইরে ফাঁস করা যাবে না,
সেই চুক্তির অভ্যন্তরে কি ছিল এটা নিয়ে যখন বেশ আলাপ আলোচনা শুরু হলো, তখন সেই সময়ের চুক্তি সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ইউনূস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন, এই চুক্তি হয়েছে বড় দুইটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। বড় দুইটি দল কারা? বিএনপি এবং জামাত ইসলাম। ইউনূস সরকার চুক্তি করলেন, কিন্তু সেই চুক্তিতে আলোচনায় সম্মত ছিলেন বড় দুইটি দল। এই তথ্য প্রকাশ করলেন সেই সময়ের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে যিনি তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তিনি। তাহলে কি তলে তলে সবাই এক? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বিএনপি এবং জামাত কেন সম্মতি দিয়েছিল? বিশ্লেষকদের মন্তব্য, উভয় পক্ষ ক্ষমতায় যাবার জন্য তোষামোদি করতে বড় দেশ যাতে কোনোভাবে তাদের উপরে ক্ষুব্ধ না হয় সেজন্য এটা করেছিলেন। বিএনপির প্রভাবশালী নেতা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন স্পষ্টভাবে বলেছিলেন, ইউনূস, আপনি একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ। আপনি একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা তার হাতে তুলে দিয়েছেন। ইউনূসকে কাণ্ডজ্ঞানহীন বলেছিলেন। শুধু সালাউদ্দিন না, বিএনপির আরো অনেক নেতারা। আমরা কি দেখলাম? ইউনূস কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করায় সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বিশ্লেষকদের মন্তব্য, বড় রাষ্ট্রের সাহায্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। ওই সরকারের ভিতরে খলিলুর রহমান সহ আরো কিছু তাদের প্রতিনিধি ছিল ওই দেশের। তার ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেও তাদের প্রতিনিধি হিসাবে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বহাল রয়েছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি রয়েছে তার বিস্তারিত না জানলেও এটা পরিষ্কারভাবে বোঝা যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটা কি শুধু অভিনন্দন বার্তা? সেখানে কি কিছু নির্দেশনা রয়েছে? সেখানে কি হুমকি রয়েছে? সেটা স্পষ্ট। তিনি বলেছেন, সম্পাদিত চুক্তিকে বাস্তবায়ন করতে এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অনেক তথ্য বাইরে না আসলেও এ জাতীয় কোনো অভিনন্দন বার্তা অতীতে কেউ শুনেছে বলে আমার জানা নেই। তাহলে ওই যে ইউনূসকে যারা বসিয়েছিল তারা শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বারবার বিভিন্নভাবে পার্লামেন্টে, তার সরকারি অফিসে, জনসভায় বলতেন যে একটি বড় দেশ তাদের অনেক অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অভিপ্রায়ে যদি আমি সম্মত না হই তারা আমার সরকারকে ফেলে দিতে পারে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তখন অনেকে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এ জাতীয় গল্প তৈরি করছেন। এখন কি দেখা যাচ্ছে? শেখ হাসিনা সঠিক বলেছিলেন। শেখ হাসিনাকে দিয়ে যেটা করা সম্ভব হয়নি, তাকে সরিয়ে দেওয়ার পরে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডিপ স্টেটের পলিসিতে এবং তার নিজের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারা তাদের সমস্ত পারপাস সার্ভ করেছে, তাদের প্রতিনিধি সেখানে বসিয়ে রেখে, এবং সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেজন্য বর্তমান সরকারের ভিতরেও তারা তাদের প্রতিনিধি, বিএনপির ভাষায় বিদেশি, তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরের সকল এগ্রিমেন্ট এবং তার ধারাবাহিকতায় যা কিছু আছে তা বাংলাদেশের জন্য কখনোই সুখকর না, বরং বাংলাদেশকে তার নিজস্ব অবস্থানে বিকশিত হওয়ার পথে গলা টিপে ধরার মতো অবস্থা হবে। এমনকি চীনে তৈরি জাহাজ আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকতায় এটা আজ প্রমাণিত, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিতে না চাওয়ায় তাকে পলিসি করে সরিয়ে দেওয়া হয়েছিল। আর যারা বিদেশিদের স্বার্থ রক্ষা করবেন তাদেরকে সুকৌশলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে
কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের প্রতিনিধি বর্তমান সরকারেও আছে। এটাই এখন আলোচ্য বিষয়। তলে তলে সবাই কি এক? ক্ষমতাই কি টার্গেট? দেশের স্বার্থ টার্গেট না? সেটা নিয়ে এখন দর্শক শ্রোতা ভেবে দেখুন কে সঠিক ছিল। যে যেখানে আছেন ভালো থাকবেন,